আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল সরকার, প্রভাষক অর্থনীতি বিভাগ, বাওয়াল বদ্রি আলম সরকারি কলেজ, গাজীপুর। আজকের ক্লাসটি মূলত বিএসএস দ্বিতীয় বর্ষের সাবজেক্ট কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। প্রথমে আসি যে কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা কী বুঝি। কমিউনিকেশন সিস্টেম বলতে কী বুঝি, যে কোনো ডেটা বা তথ্যকে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা কম্পিউটারের এক অংশ হতে অন্য অংশে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে কিংবা নেটওয়ার্কের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। আর এই প্রক্রিয়ায় কাজে ব্যবহৃত প্রতিটি হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ব্যবস্থা ও টেকনোলজিকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। এটি এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান করা যায়। একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম চিত্রসহ ব্যাখ্যা করা অথবা যেমন হচ্ছে যে একটি ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদানসমূহ কী কী হতে পারে। ডেটা কমিউনিকেশন সিস্টেম বলতে মূলত বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক ডেটা স্থানান্তরকে বোঝায়। একটি কমিউনিকেশন সিস্টেমে নিম্নলিখিত উপাদানগুলো প্রয়োজন, যেমন উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক বা প্রাপক, সর্বশেষ হচ্ছে গন্তব্য। এখন আসি উৎস বলতে আমরা কী বুঝি। যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় বা যেখানে ডেটা তৈরি হয় তাকে আমরা উৎস বলতে পারি, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদিকে আমরা উৎস বলে উদাহরণ হিসেবে নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে প্রেরক। উৎস কম্পিউটার হতে ডেটা নিয়ে যে যন্ত্র কমিউনিকেশনের মাধ্যমে পাঠায় তাকে প্রেরক বলে, যেমন মডেম। মাধ্যম বলতে আমরা কি বুঝি, যে সকল চ্যানেল বা মাধ্যমে দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয় তাকে আমরা মাধ্যম বলতে পারি। গ্রাহক বলতে আমরা কি বুঝি, যে গ্রাহক হতে ডেটা নিয়ে বা গ্রহণ করে যে যন্ত্র গন্তব্য কম্পিউটারে পাঠায় তাকে আমরা গ্রাহক বলি, যেমন মডেম। গন্তব্য বলতে আমরা কি বুঝি, যেমন ডেটা গ্রহণের সর্বশেষ স্থান হলো গন্তব্য, যেমন প্রিন্টার, ফ্যাক্স মেশিন ইত্যাদি। নিম্নে চিত্রের সাহায্যে ডেটা কমিউনিকেশন সিস্টেম দেখানো হলো। প্রথম হচ্ছে উৎস, তারপর হচ্ছে প্রেরক, তারপর হচ্ছে মাধ্যম এবং গ্রাহক, গন্তব্য। এখন আসি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করি। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে আমরা কি বুঝি, যে পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে এক একটি করে ক্যারেক্টার পাঠানো হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট পাঠানো হয়। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান সমান হয় না, যেমন কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা পাঠানো, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা সিপিইউতে যে ডেটা পাঠানো হয় সেটাকে আমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে পারি। যে ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার অথবা কয় প্রকার, যেমন ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে সাধারণত 3 প্রকার। প্রথম হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড।
অ্যাসিনক্রোনাস পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ ব্যাখ্যা করো, অথবা কী হতে পারে। আমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি আলোচনা করেছিলাম যে পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে এক একটি করে ক্যারেক্টার পাঠানো হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি করে স্টার্ট বিট এবং একটি স্টপ বিট পাঠানো হয়, এবং প্রতিটি ক্যারেক্টারের পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান সমান হয় না। যেমন কিবোর্ড থেকে সিপিইউতে কোনো ডেটা পাঠানোকে আমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে পারি। যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির সুবিধাসমূহ কী হতে পারে। প্রথম সুবিধা হচ্ছে যে কোনো সময়ে প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ এর প্রয়োজন হয় না। তৃতীয়ত, তুলনামূলকভাবে এর খরচ কম হয়। চতুর্থত, কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের পদ্ধতির মধ্যে অসুবিধাগুলি কী কী হতে পারে। দক্ষতা ও গতি কম। দ্বিতীয়ত, প্রতিটি বর্ণের সাথে দুটি অতিরিক্ত বিট পাঠাতে হয়। তৃতীয়ত হচ্ছে, যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত থাকে। চতুর্থ হচ্ছে, স্যাটেলাইটের ক্ষেত্রে ট্রান্সমিশন বন্ধ থাকলে খরচ বেড়ে যায়। এখন আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে আমরা কী বুঝি। যে পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহককে অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে ডেটা পাঠানো হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। সাধারণত 80 থেকে 132টি বর্ণ নিয়ে এক একটি ব্লক তৈরি হয়, এবং প্রতিটি ব্লক ডেটার শুরু থেকে একটি হেডার ইনফরমেশন এবং শেষে একটি টেইলার ইনফরমেশন পাঠানো হয়। এই দুটি ব্লকের মাঝখানে সময়ের ব্যবধান সমান হয়। অর্থাৎ যে পদ্ধতিতে প্রেরক থেকে গ্রাহককে অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে ডেটা পাঠানো হয় তাকে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি বলতে পারি। সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির সুবিধা অসুবিধাসমূহ যেমন সুবিধাসমূহ হচ্ছে যে তুলনামূলকভাবে দক্ষতা বেশি, ট্রান্সমিশন গতি অনেক বেশি, প্রতিটি ক্যারেক্টারের মাঝে সময়ের বিরতি প্রয়োজন কম হয় অথবা প্রয়োজন হয়ই না, প্রতিটি বর্ণের সাথে স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন হয় না। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো। আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির মধ্যে আইসোক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস পদ্ধতির মধ্যেই, তবে এটি আরও উন্নত। এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহককে অনেকগুলো বর্ণ নিয়ে গঠিত ব্লক আকারে ডেটা পাঠানো হয় এবং দুটি ব্লকের মাঝখানে সময়ের বিরতি শূন্য করার চেষ্টা করা হয়। অর্থাৎ সুবিধা সময়ের বিরতি শূন্য। এখন আসি যে ব্যান্ডউইথ বলতে কি বুঝি। যে একটি নির্দিষ্ট সময়ে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয়। ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ব্যান্ডউইথ পরিমাপের একক হচ্ছে বিপিএস অথবা বিট পার সেকেন্ড, এবং অ্যানালগ ডিভাইসের ক্ষেত্রে ব্যান্ডউইথ এর পরিমাপের একক হচ্ছে হার্টজ। এখন আসি যে ডেটা ট্রান্সমিশন মোড কি, কত প্রকার এবং কি কি। ডেটা কমিউনিকেশন ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে আমরা ডেটা ট্রান্সমিশন মোড বলতে পারি। ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত 3 ধরনের, যথা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিক্লাস। অর্থাৎ ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট বলতে আমরা কি বুঝি। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলতে আমরা কি বুঝি। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করতে পারি, যথা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং মাল্টি ডুপ্লেক্স। প্রথমে সিমপ্লেক্স বলতে কি বুঝি। যে প্রক্রিয়ায় শুধু একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে তাকে সিমপ্লেক্স বলি। যেমন এখানে এ থেকে বি এর দিকে ডেটা যেতে পারে, কিন্তু
বি থেকে এর দিকে ডেটা আসতে পারে না। উদাহরণ টেলিভিশন ও রেডিও। এখন আসি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলতে আমরা কী বুঝি। যে ব্যবস্থায় দুই দিক থেকে ডেটা প্রেরণ করতে পারে তবে একই সময়ে কেবল গ্রহণ ও প্রেরণ করতে পারবে তাকে আমরা হাফ ডুপ্লেক্স বলতে পারি। যেমন এখানে এ হতে বি এর দিকে ডেটা যাবে, তবে সে সময় আবার বি হতে এর দিকে ডেটা আসতে পারে না। একই সময়ে এ থেকে যখন বিতে ডেটা যায় তখন বি থেকে এর দিকে একই সময় ডেটা আসতে পারে না। উদাহরণ হিসেবে দিতে পারি যেমন ওয়াকি টকি। তৃতীয়ত হচ্ছে ফুল ডুপ্লেক্স। যে ব্যবস্থায় একই সময়ে দুই দিক থেকে ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স বলে। যেমন এখানে এ হতে বি এর দিকে ডেটা যেতে পারবে এবং সে সময় বি থেকে এর দিকেও ডেটা আসতে পারবে। উদাহরণ হিসেবে আমরা মোবাইল, টেলিফোন, ইন্টারনেট এগুলিকে উদাহরণ হিসেবে দেখাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ব্রডকাস্ট বলতে আমরা কী বুঝি। যে ব্যবস্থায় নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার বা নোড হতে ডেটা ট্রান্সমিট বা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীন সকল নোডই গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট বলে। যেমন টিভি কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার করলে সকল গ্রাহক যন্ত্রে তা ধরা পড়ে। যেমন এখানে হচ্ছে চিত্রে এ থেকে প্রেরিত ডেটা বি, সি, ডি, ই সকল নোডই গ্রহণ করতে পারে। তৃতীয়ত হচ্ছে মাল্টিকাস্ট। যে ব্যবস্থায় নেটওয়ার্কের কোনো কম্পিউটার বা নোড ডেটা ট্রান্সমিট করলে একই গ্রুপের কোনো নোড বা অথবা নির্দিষ্ট কোনো নোড তা গ্রহণ করতে পারবে, নেটওয়ার্কের অধীন হলেও অন্যান্য নোড ডেটা গ্রহণ করতে পারবে না। একে মাল্টিকাস্ট বলে। যেমন টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে নির্দিষ্ট অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যরা তা গ্রহণ করতে পারবে না। আমরা চিত্রে এ থেকে প্রেরিত ডেটা ডি ব্যতীত সকল নোডই গ্রহণ করতে পারবে, কারণ এখানে ডিকে অনুমোদন দেওয়া হয়নি। ডেটা কমিউনিকেশন মাধ্যম বলতে আমরা কি বুঝি। প্রেরক ও গ্রাহক স্টেশনের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত চ্যানেলকে আমরা ডেটা কমিউনিকেশন মিডিয়াম বা মাধ্যম বলতে পারি। ডেটা কমিউনিকেশন মাধ্যম সাধারণত দু ধরনের হতে পারে, যেটা হচ্ছে তার মাধ্যম ডেটা কমিউনিকেশন এবং তারবিহীন ডেটা কমিউনিকেশন মাধ্যম। প্রথমে আসি তার মাধ্যম বলতে আমরা কি বুঝি। ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কোনো সলিড বা কঠিন কাঠামো বিশিষ্ট মাধ্যমকে আমরা তার মাধ্যম বলতে পারি। একে অনেক সময় ফিজিক্যাল বা গাইডেড মাধ্যমও বলা হয়ে থাকে। তার মাধ্যম হিসেবে নিম্নলিখিত কেবলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রথম হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল। তৃতীয়ত হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ফাইবার অপটিক কেবল। প্রথমে আসি কোএক্সিয়াল কেবল বলতে আমরা কি বুঝি। যে কোএক্সিয়াল কেবলের কোর তামার তার দ্বারা তৈরি, যার চারদিকে অপরিবাহী তার দ্বারা আবৃত থাকে। সবার উপরে থাকে প্লাস্টিকের আবরণ যা তারকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে। প্রথমে এখানে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পারি প্লাস্টিক জ্যাকেট এবং বিশেষ করে ডাইলেক্ট্রিক ইনসুলেটর কোর। এখন আসি যে ফাইবার অপটিক কেবল কীভাবে ব্যাখ্যা করা যায়। ফাইবার অপটিক কেবলের তিনটে অংশ থাকে। একটা হচ্ছে কোর,
ক্ল্যাডিং এবং হচ্ছে তৃতীয়ত হচ্ছে জ্যাকেট। প্রথমে হচ্ছে কোর বলতে আমরা কী বুঝি? সবচেয়ে ভেতরের অংশ হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি। প্রশস্ত ব্যাসার বিশিষ্ট কোরকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর নির্ভর করে অবরুদ্ধ করা হয়। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং বলতে আমরা কি বুঝি? কাঁচ অথবা প্লাস্টিক দ্বারা তৈরি বিশেষ এক ধরনের আবরণ হলো ক্ল্যাডিং, যার রিফ্লেকটিভ ইন্ডেক্স কোরের রিফ্লেকটিভ ইন্ডেক্স থেকেও কম। তৃতীয়ত হচ্ছে জ্যাকেট। প্লাস্টিক বা বিভিন্ন ধাতব দ্বারা তৈরি সবচেয়ে বাহিরের আবরণ হচ্ছে জ্যাকেট, যা ফাইবারকে জলীয় বাষ্প, ঘর্ষণ ও চাপজনিত আঘাত থেকে রক্ষা করে। ফাইবার অপটিক্যাল কেবল হলো কাঁচ অথবা প্লাস্টিক দ্বারা তৈরি এমন একটি আবদ্ধ মাধ্যম যার মধ্য দিয়ে আলোকে অনেক দূর পর্যন্ত পরিবহন করা যায়। শব্দ শক্তি অথবা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, ফলে আলোর গতিতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের 3টে অংশ নিয়ে গঠিত। প্রথম হচ্ছে কোর, ক্ল্যাডিং, তৃতীয়ত হচ্ছে জ্যাকেট। অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধাগুলি কী কী হতে পারে? সুবিধা হচ্ছে যে আয়তনে খুবই ছোট, ওজনে হালকা, সহজে পরিবহনযোগ্য, সহজে প্রক্রিয়াকরণ করা যায়, শক্তির অপচয় কম হয়, বিদ্যুৎ চুম্বক প্রভাব থেকে মুক্ত, ডেটা আদান প্রদান নিরাপদ ও গোপনীয়, ডেটা আদান প্রদান নির্ভুলভাবে হয়, চাপ, তাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না, রিপিটারসমূহ অনেক দূরে দূরে স্থাপন করতে হয়। অপটিক্যাল ফাইবারের অসুবিধাসমূহ কী কী হতে পারে? ইউ আকৃতিতে অপটিক্যাল ফাইবার কেবল বাঁকানো যায় না, দাম খুব বেশি, স্থাপন ও রক্ষণাবেক্ষণ এর জটিলতা অনেক বেশি। এখন আসি যে তারবিহীন মাধ্যম বলতে আমরা কি বুঝি। তারবিহীন মাধ্যম অর্থাৎ দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনোরূপ ফিজিক্যালি কানেকশন ছাড়াই ডেটা ট্রান্সফারের মাধ্যমকে আমরা তারবিহীন মাধ্যম বলতে পারি, অথবা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে পারি। অনেক সময় আনগাইডেড মিডিয়াম ও বলা হয়, যেমন মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে কি বুঝি? দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন ছাড়াই ডেটা ট্রান্সফারের পদ্ধতিকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে থাকি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আবার 4 ধরনের, যেগুলো হচ্ছে যথা WPAN অর্থাৎ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, WLAN ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, WMAN ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, WWAN ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রথমে আসি যে WPAN অর্থাৎ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কী বুঝি? তুলনামূলকভাবে কম দূরত্বের মধ্যে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে তারবিহীন নেটওয়ার্ক মাধ্যমকে আমরা WPAN বলতে পারি। এই দূরত্বে সাধারণত কয়েক মিটার পর্যন্ত হতে পারে। মোবাইল ফোন, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসের সাথে ব্লুটুথ, ইনফ্রারেড প্রযুক্তিকে আমরা WPAN এর উদাহরণ হিসেবে দেখাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে WLAN, একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে অবস্থিত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থাকে আমরা WLAN বলতে পারি। এই নেটওয়ার্ক একটি ক্ষুদ্র ভৌগোলিক এলাকা যেমন বাসা, অফিস অথবা বিল্ডিং
জুড়ে গঠিত হয়। এক্ষেত্রে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহৃত হতে পারে। তৃতীয়ত হচ্ছে ডব্লু ম্যান, অর্থাৎ কয়েকটি ডব্লু ল্যান নিয়ে গঠিত এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে ডব্লু ম্যান। এটি ডব্লু ল্যানের থেকে বেশি বড়, যা সাধারণত মেট্রোপলিটন এরিয়া জুড়ে বিস্তৃত হয়। এক্ষেত্রে ওয়াইএমএক্স প্রযুক্তি ব্যবহৃত হয়। পরিশেষে আসি ডব্লু ওয়ান, অর্থাৎ ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কী বুঝি। এটি ডব্লু ম্যান এমন এক ধরনের ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক যার পরিধি পাশাপাশি কয়েকটি শহর বা বিস্তৃত এলাকা জুড়ে হতে পারে। সাধারণত একাধিক ডব্লু ল্যান ও ডব্লু ম্যান নিয়ে এই নেটওয়ার্ক গড়ে ওঠে। এক্ষেত্রে মাইক্রোওয়েভ লিঙ্ক ব্যবহার করা হয় এবং প্যারাবোলিক ডিশ ব্যবহার করে এক সংযোগ স্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যম হিসেবে আরও কতগুলি জিনিস পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, যেটা হচ্ছে ব্লুটুথ কি, ওয়াইফাই প্রযুক্তি বলতে আমরা কী বুঝি, এবং ওয়াইএমএক্স প্রযুক্তি ব্যাখ্যা করো, সুবিধা অসুবিধাগুলি কী কী হতে পারে, মোবাইল যোগাযোগ কি, বিভিন্ন প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।